চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ব্যাপকভাবে কমেছে বিদেশি ঋণ অনুদানের প্রতিশ্রুতি। ভাটা পড়েছে অর্থ ছাড়েও সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা। সংস্কার সুপারিশ কিছুতেই থামছে না পুঁজিবাজারের পতন। 6 মাসে সর্বনিম্নে নেমেছে ডিএসসির প্রধান সূচক। বেহাল দশা দৈনিক লেনদেনেও। রাজধানীতে আবার ঊর্ধ্বমুখী মুরগির বাজার। চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মোটা চালের বাজারে স্বস্তি, কেজিতে কমেছে 7 থেকে 10 টাকা। মুন্সিগঞ্জে হিমাগার সংকটে 5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হচ্ছে দেশীয় পদ্ধতিতে। সরকারিভাবে 21টি মডেল অহিমায়িত সংরক্ষণাগার নির্মাণ। এবং ইরানের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশলের বাস্তবায়ন মত বিশেষজ্ঞদের। নিশ্চুপ তেহরান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ব্যাপকভাবে কমেছে বিদেশি অনুদান ও ঋণের অর্থ ছাড়। এ সময় অনুদান ও ঋণ পাওয়ার প্রতিশ্রুতি কমেছে 34 থেকে 60%। এমন তথ্য মিলেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ পরিসংখ্যানে। তবে প্রায় 21.5% বেড়েছে ঋণ পরিশোধ। প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমায় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছর দেশের রফতানি ও প্রবাসী আয় সুখবর দিলেও প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমিয়েছে বিদেশি উন্নয়ন সহযোগীরা। এমন চিত্র উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত অর্থ বছরের তুলনায় গেল মার্চ পর্যন্ত 9 মাসে 60% কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি। সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি এসেছে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে। ভাটা পড়েছে অনুদানের প্রতিশ্রুতিতেও। 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে যেখানে প্রতিশ্রুতি মিলেছিল 50 কোটি 21 লাখ ডলারের, সেখানে এবার এসেছে 33 কোটি 59 লাখ ডলারের প্রতিশ্রুতি। প্রতিশ্রুত অর্থ ছাড়ও কমেছে চলতি অর্থ বছরে। ঋণ অনুদান সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 480 কোটি 88 লাখ মার্কিন ডলার অর্থ ছাড় পেয়েছে বাংলাদেশ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 14.5% কম। প্রকল্প ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি কমায় সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। দিচ্ছেন আগাম সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ। আইএমএফ এর দিক থেকে কিন্তু এরকম গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। অন্যান্য যে সমস্ত যে বৈদেশিক সাহায্যকারী সংস্থা বা আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু সেভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারছে না। সংস্কার কার্যক্রম তো সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা বাধা হওয়ার সম্ভাবনা আছে। এলডিসি গ্রাজুয়েশন হবে আগামী বছরই তো, এবং এরপরে কিন্তু সেভাবে আসলে সহায়তা আসবে না বাংলাদেশে। তো এটারও কিন্তু এটা আগাম সতর্কতা হিসেবে দেখা উচিত বলে মনে হয়। তবে উন্নয়ন সহযোগীরা ঋণ প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমালেও গেল জুলাই থেকে মার্চ 9 মাসে ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় বেড়েছে প্রায় 21.5%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিদেশি ঋণ অনুদানের অর্থ ছাড় ও প্রতিশ্রুতি এবং দেশের শেয়ার বাজার নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই সময়ের বাণিজ্যে। আমরা দেখলাম রিপোর্টে যে প্রতিশ্রুতি যে অনুদান বা ঋণ সেটির অনেকাংশেই কমেছে, আবার অন্যদিকে কিন্তু ঋণ পরিশোধের হারটা বেড়েছে। সেক্ষেত্রে এই যে প্রতিশ্রুতি অনুদান বা ঋণ যে কমলো, সেটি আমাদের অর্থনীতিতে বা সংস্কারের যে কার্যক্রম তাতে কোন কোন জায়গায় বাধাগ্রস্ত হতে পারে? আপনাকে ধন্যবাদ। যে প্রতিবেদনটা যেটা আমরা দেখলাম সেখানে প্রতিশ্রুত অর্থের বিষয়টা কমেছে প্রায় মোর দ্যান 50% এবং অর্থ ছাড় 14% অ্যাবাভ। আর একটি ভালো খবর হচ্ছে যে 25%-এর মতন আমরা 21 থেকে 25-এর মতন আমরা পরিশোধ করছি। পরিশোধের ইয়েটা আমাদের কিন্তু আগে থেকে ভালো, আমাদের ডেট সার্ভিসিং বলে এটা কিন্তু সবসময় আমাদের ভালোই ছিল, সেটা দিক দিয়ে আমাদের একটা পজিটিভ দিক। কিন্তু প্রতিশ্রুত ঋণ বা ঋণ অর্থ ছাড় এই বিষয়টা আমাদের অর্থনীতিতে একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। সেখানে বাজেটের একটা বিষয় আছে এবং আমাদের
সামনে আমাদের যে গ্রোথের যেটা আমাদের প্রজেকশন, সেখানে কিন্তু 3.3 আমাদের গত 50 বছরের মধ্যে সবচেয়ে কম এটি কিন্তু আমাদের প্রকলন করা হচ্ছে আর কি। সেদিক থেকে এখানে কর্মসংস্থানের বিষয়, বিনিয়োগের বিষয়, এই জায়গাগুলোতে প্রভাব পড়বে। পাশাপাশি বলবো আমি যে এলডিসি গ্রাজুয়েশন আমরা 26 খুব কাছাকাছি চলে এসেছি, সেখানেও কিন্তু একটা কম্পিটিশন আমাদের অভ্যন্তরীণ যে বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেই ক্ষেত্রে তো বহুদিন ধরে ব্যবসায়ীরা বলছিলেন যে সেটিতে তারা একটা প্রভাব পড়বে। আবার এর মধ্যে আবার শুল্ক ছাড়ের বিষয়টি আসলো, শুল্ক ছাড়ের বিষয়টি আসলো, একটা সব দিক থেকে বা বিশ্ব অর্থনীতির একটা চাপ কিন্তু বাংলাদেশেও আমরা লক্ষ্য করছি। সেদিক থেকে বিশেষ করে আরেকটি যারা লোন যারা দেয়, তারা কিন্তু একটু দেশের স্টেবল সিচুয়েশন সবসময় কাম্য তাদের জন্য আর কি। সেক্ষেত্রে আমরা যেহেতু গত 8-9 মাসে এই জায়গাটায় খুব একটা উন্নতি করতে পারিনি কিন্তু, হ্যাঁ, আইন শৃঙ্খলা কিংবা সামনে যদি একটা নির্বাচনে যদি রোডম্যাপ থাকতো, একটা রোডম্যাপ, যারা আসলে ঋণ দেয় তারা অনেক কিছু বিবেচনা করে, কিন্তু অনেক কিছু বিবেচনা মানে অন্যতম যদি 1 নম্বর যদি বলি আমি, সেখানে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলে। সেই জায়গায় যেহেতু আমরা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারিনি, সেটা একটা অন্যতম কারণ। এবং এলডিসি গ্রাজুয়েশন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিশেষ করে আমাদের প্রকল্পগুলোর যে সক্ষমতা, বাস্তবায়নের সক্ষমতা, এই জায়গাটা কিন্তু আমরা খুব একটা উন্নতি করতে পারিনি। সেক্ষেত্রে ছাড় এই যে অবস্থা, এই অবস্থাতে যদি আমরা স্বল্প মেয়াদী পরিকল্পনার কথা বলি, তাহলে কোন কোন দিকে আসলে কাজ করা যেতে পারে? যেহেতু আমরা বলছি যে অনুদান এবং ঋণ ছাড় কমেছে, সেক্ষেত্রে সামগ্রিক অবস্থা ইতিবাচক দিকে নিতে কি না, সেগুলো যারা আমাদেরকে বিশেষ করে বিকল্প পথ কিন্তু আছে, শুধুমাত্র এখন যারা দিচ্ছে তাদের বাইরেও কিন্তু অনেক সংস্থা আছে যারা আমাদেরকে ঋণ দেয়, তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে যে আমাদের সক্ষমতা আছে এবং সক্ষমতার আমাদের নজিরও আছে। সেই জায়গাগুলো যে আমরা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনা করে আমরা তাদেরকে আস্থায় নিয়ে আসতে পারি, সেটি একটি বিষয়। আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে ডলারের যে বিষয়টা আছে, বিশেষ করে ফরেন রিজার্ভের যে বিষয়টা আছে, সেখানে যে একটু পজিটিভ আমাদের কিন্তু এখন ধারা আমরা লক্ষ্য করছি। এই বিষয়গুলো তাদেরকে যদি বোঝানো যায় তাহলে হয়তো অন্য যারা আছে, যেমন ডেভেলপমেন্ট ব্যাংক, চীনের ডেভেলপমেন্ট ব্যাংক, যেহেতু চীনের সাথে আমাদের এখন সম্পর্ক ভালো, সেই একটা বিষয় আছে। আরও অন্যান্য যেগুলো সংস্থা আছে সেগুলোর সঙ্গে আমরা দ্বারস্থ হতে পারি। সেক্ষেত্রে আরেকটি বিষয় স্যার, এখন খুবই আলোচনা আসছে যে আগামী যে IMF এর কিস্তি পাওয়া না পাওয়া নিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? না, আসলে IMF তো আমাদের অতীত আমাদের অভিজ্ঞতা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের বাজেট সাপোর্টের জন্য যে 470 কোটি টাকা দেওয়ার কথা, তারা তো 3টা কিস্তি তারা দিয়েছে, $231 কোটি। এখন বাকি আছে 239। যে শর্তগুলো দিচ্ছে তারা এই শর্ত সবগুলো যদি দেওয়া হয়, তাহলে জনসেবামূলক যেসব কাজ, সেটা কিন্তু আমাদের বাধাগ্রস্ত হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে তো বলা হচ্ছে সরকার উচ্চ পর্যায় থেকে যে সব শর্ত মেনে হয়তো এটা করা সম্ভব না। তবে আমার যেটা দিন শেষে যেটা আমার সিক্স সেন্স বলে যে IMF কিন্তু আলটিমেটলি তারাও চাপে থাকবে, তারা হয়তো এই কিস্তিটা ছাড় দিতে পারে শেষ পর্যন্ত গিয়ে। তবে আমাদের একটা কিছু কথাবার্তা আমাদের বলবো যে ভালো দিক আছে, সেটা যে আমাদেরও সক্ষমতা বাড়াতে হবে। সেই জায়গায় যদি ধরে নিলাম যদি IMF আমাদেরকে না দেয়, তাহলে বিকল্প পথ দেখতে হবে, খুঁজতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ এখন যে ট্রেন্ড চলতেছে তাতে কি বাজেট প্রণয়নেও কোনো প্রভাব পড়া? না, বাজেট কাটছাটের কথা তো সরকার বলছে, কিন্তু বাজেট কাটছাট যদি করা হয় তাহলে কিন্তু আমাদের বিশেষ করে কর্মসংস্থান এবং বিনিয়োগ এই জায়গাগুলোতে কিন্তু চাপ পড়বে। স্যার, আমরা আপনার সঙ্গে আরো কথা বলবো। সেক্ষেত্রে আমাদের হাতে আরেকটি রিপোর্ট আছে যে আমরা দেখলাম যে বিদেশি ঋণ অনুদান পরিস্থিতি যখন এমন, তখন আবার অর্থনীতির অন্যতম ভিত পুঁজিবাজারেও ঠেকানো যাচ্ছে না পতন। গেল সপ্তাহে 6 মাসের মধ্যে ডিএসসির প্রধান সূচক নেমেছে একেবারে সর্বনিম্নে। এই বিষয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব, তবে এর আগে এর বিষয়ক যে রিপোর্ট আছে MS আরিফিনের, আমরা সেই রিপোর্টটা দেখে আসবো। কিছু কিছু জায়গায় আমরা একদম মাইক্রো ম্যানেজমেন্টে না যেয়ে পলিসি লেভেলে থাকতে চেয়েছিলাম। সাধারণ বিনিয়োগকারীদের অংশ থেকে বেশ কিছু মতামত এসেছে। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে যখন নানা সুপারিশ তুলে ধরছে সংস্কার কমিটি, নানা কৌশল আছে নিয়ন্ত্রণ সংস্থা BSEC, তখন আশার পারদ নিচে নামিয়ে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ক্যাপিটাল মার্কেট বা যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে মানে ওয়ার্ক করে, CFA না, এখানে বিসেক হয়ে গেছে সনাতনী একটা সরকারি অফিসের মতো। দেশের প্রধান পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের হিসাব লাগাতার পতনের মুখে। গেল সপ্তাহে শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX নেমেছে 4917.92 পয়েন্টে, যা গেল 6 মাসের মধ্যে সর্বনিম্ন।
দৈনিক লেনদেনেও বেহাল দশায় পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে তৃতীয় কার্যদিবসে দৈনিক লেনদেন নামে 291 কোটি 7 লাখ টাকায়। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছে গেল বছরের 9 ডিসেম্বর 278 কোটি 66 লাখ টাকা। শেয়ার হাত বদলের সংখ্যাও বুঝিয়ে দিচ্ছে শেয়ার বাজার বিমুখ বিনিয়োগকারীরা। গেল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে 1,12,291 বার হাত বদল হয়েছে শেয়ার, যা গেল 9 জানুয়ারির পর সর্বনিম্ন। পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে দরবৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে দাপট বেড়েছে জেড ক্যাটাগরির। 3টি এ ক্যাটাগরির, 2টি বি ক্যাটাগরির আর 5টি রয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে যত টাকা শেয়ার বেচাকেনা হয়েছে তার 16.81% হয়েছে ওষুধ ও কেমিক্যাল খাতে। এরপরই বাজার দখলে রয়েছে ব্যাংক খাতের। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমরা শেয়ার বাজারের যে অবস্থা সেটি নিয়ে আলোচনায় যাব। দেখছিলাম স্যার রিপোর্ট, সেই ক্ষেত্রে আগে আমরা নানা ধরনের মানুষের কথা শুনতাম, গ্রুপের কথা শুনতাম, এখনো কেন সেই অবস্থায় আছে? ধন্যবাদ। আসলে শেয়ার বাজারের যে অবস্থাটা, এটা যদি এই মুহূর্তে বলি, এটা একটা লেজে গোবর অবস্থা। এবং আমাদের প্রত্যাশা ছিল যে 8-9 মাসে হয়ে গেল, একটা সংস্কার কমিটি করেছে, টাস্কফোর্স করেছে, তাদের মাধ্যমে আমরা কিছুটা হলো সুফল পাবো। সেই জায়গায় কিন্তু দৃশ্যমান আমরা কোনো কিছু দেখছি না। এবং এখন যে অবস্থাটা, নানামুখী সমস্যা কিন্তু দেখা দিয়েছে। স্যার এই জায়গাটি কি ওই আগের মতোই রেগুলেটরি অথরিটির সঠিক না, রেগুলেটরি অথরিটির কথাতে আরও এখন চরম খারাপ অবস্থার মধ্যে তারা আছে। নানান ধরনের সন্দেহ হচ্ছে, দুর্নীতির কথা নিয়ে আসতেছে, সেই বিষয়গুলো তো একটা আছেই। কিন্তু দীর্ঘদিন থেকে যে জায়গাগুলোতে নক করার কথা আমরা কিন্তু দেখিনি। ঠিক আছে, এখন কিন্তু সমস্যাটা যে বিভিন্ন, এবং এটা বলতে কোনো ইয়ে নেই, আমি একেবারে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশ্লেষকদের কাছ থেকেও আমি জেনে অভিজ্ঞতা নিয়েছি যে যারা আছেন এখন নিয়ন্ত্রণ সংস্থা, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে। যারা দীর্ঘদিন এই পুঁজিবাজার নিয়ে কাজ করছে তাদেরকে কেন না নিয়ে এসে আলোচনা করে একটা পথ বের করা, এবং পথ বের করার মধ্যে এখন দেখলাম যে লাস্টে একটা তদন্ত কমিটি হয়েছে এই গত 2-3 দিন আগে বোধহয়, এবং তারা কাজ করছে। কিন্তু এটা কেন আগে হলো না? মানুষের 18,000 কোটি টাকা আমি শুনলাম যে 1 সপ্তাহে চলে গেছে, নাই হয়ে গেছে। সুতরাং এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর, এটা বড় বড় বিনিয়োগকারী কিন্তু নাই। এটা কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা, যে বড় বড় প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, এগুলোকে যদি আমরা এই পুঁজিবাজারে নিয়ে আসতে পারি তাহলেও কিন্তু মানুষের মধ্যে আস্থাটা ফিরে আসবে। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র কি বলে পুঁজি বিনিয়োগকারীকে দিয়ে কিন্তু এটা চলতে পারে না। এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন যে বাংলাদেশে মাত্র 7.3% জিডিপি হচ্ছে পুঁজিবাজারে, সময় কিন্তু ক্ষতির শিকার হন একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী। এবং গত 10-15 বছরে মাত্র 2টো কোম্পানি ইন করেছে। তাহলে তাদের এই যে নিয়ন্ত্রক সংস্থার অর্জনটুকু কি? এখন অনেকগুলো স্যার ইন করার ক্ষেত্রে নতুন নতুন প্রতিষ্ঠান বা যারা হচ্ছে বড় বড় লাভজনক প্রতিষ্ঠান তারা আসছে না। আমাদের আইনের এই জায়গাটাতে কিন্তু একটু রিভিজিট করা উচিত, তাদেরকে সহজ করে। এবং নানান ধরনের এটা কিন্তু নেগেটিভ কথাবার্তা আছে যে তাদেরকে যে প্রস্তাব দেওয়া হয় মানে আন্ডার দ্য টেবিল, এই জিনিসগুলো কিন্তু একটা ভালো অর্থনীতির জন্য ভালো মেসেজ দেয় না। এখন লাস্টে যেটা চায়নাকে, এবং দেখা যায় ওই কারচুপির কারণে এমন প্রোডাক্টের দাম বাড়ানো হয় যেখানে ভালো ভালো প্রতিষ্ঠানের দাম, এবং যেটা আমি দেখলাম এই তদন্ত কমিটি একটা জিনিস, তারা যে ওয়েবসাইটে ভালো ভালো প্রতিষ্ঠানের তারা প্রচার করবে, এগুলো উদ্যোগটা কেন আগে নেওয়া হলো না? এই যে এত টাকা মানুষ, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর সমস্যা, তাদেরকে বিপদে ফেলে, তাদেরকে নিঃস্ব করে এখন তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে আসতে, জানি না সেটা আবার বাস্তবায়ন করতে পারবে কিনা, কিন্তু বাস্তবায়ন করার অভিজ্ঞতা কিন্তু তাদের নাই। সুতরাং ওই ঘুরে ফিরে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারী তো বাজারে অনেক বেশি দরকার এবং একটা বড় নিয়ামক, তাদের জন্য আপনার পরামর্শ? আমার পরামর্শ হলো অতি দ্রুত, বিশেষ করে স্টেক হোল্ডারদের সঙ্গে বসে এই লাভজনক প্রতিষ্ঠানগুলোকে যারা আছে তাদেরকে জনগণের কাছে, বিশেষ করে যারা বিনিয়োগকারীকে মেসেজটা দেওয়া, পাশাপাশি ওই লাভজনক প্রতিষ্ঠানকে নিয়ে আসা, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা, চায়নার সঙ্গে ভালো সম্পর্ক। আবারও বলবো যে চায়নাকে যাতে করে আমাদের শেয়ার বাজারে নিয়ে আসা যায় সেটা একটা চেষ্টা করতে পারে। এবং বিশেষ করে কিছু কিছু কোম্পানি তাদের যে ডিভিডেন্ডটা, লভ্যাংশটা, এটা কিন্তু দিচ্ছে না, এবং দেওয়ার কথা বলেও কিন্তু তারা সামগ্রিকভাবে রেগুলেটরি অথরিটিকে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ঋণের অর্থ ছাড়, প্রতিশ্রুতি, ঋণ দান, IMF এর ঋণের পরবর্তী কিস্তি পাওয়া না পাওয়া এবং একই সাথে শেয়ার বাজারের সামগ্রিক অবস্থাটা নিয়ে আলোচনা করছিলাম অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে।
সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, তবে মানভেদে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতি সবশেষ জানতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরিফিন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকে সকাল থেকেই কিন্তু ক্রেতা সমাগম রয়েছে, যদিও গতকাল মে দিবস থাকায় কিন্তু বেশিরভাগ বাজার কিন্তু গতকালই মানুষজন করে ফেলেছেন, এমনটাই জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। তবে ক্রেতা খুব বেশি না থাকলেও সবজির বাজার কিন্তু চড়িয়ে রয়েছে। বেশিরভাগ সবজি আজকের বাজার অনুযায়ী বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। যেমন পটল, ঢ্যাঁড়স, বরবটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। এছাড়া 100 টাকার উপরেও কিন্তু সবজির দাম রয়েছে। সজনা, চিচিঙ্গা, ঝিঙ্গা এই সবজিগুলো কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া শসার দামও কিন্তু অনেকটাই চড়েছে। দেশি শসা বিক্রি হচ্ছে আজকের বাজারে 110 থেকে 120 টাকা প্রতি কেজি। এছাড়া যদি একটু মুরগির বাজারের খবর জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মুরগির দাম, সব ধরনের মুরগির দামই কিন্তু বাড়তি রয়েছে। আমাদেরকে বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। এছাড়া সোনালী মুরগির দামও কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে এবং আজকের বাজার অনুযায়ী সেটি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায় প্রতি কেজি। এছাড়া সব থেকে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে দেশি মুরগির দাম, এবং প্রতি কেজি দেশি মুরগিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এছাড়া মুরগির বাজার ছাড়াও স্বস্তির একটা জায়গা রয়েছে আজকের বাজার অনুযায়ী চালের বাজার, যেখানে মিনিকেট চালের দাম কিন্তু 7 থেকে 10 টাকা পর্যন্ত প্রতি কেজি চালের দাম কমতির খবর আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানিয়েছেন যে গত সপ্তাহে যেটি 89 টাকায় মিনিকেট বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু সেটি 79 টাকা, অর্থাৎ 10 টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রি 28 যে চালটি রয়েছে এটি গত সপ্তাহে 59 টাকায় বিক্রি হলেও আজকে কিন্তু 56 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে অন্তত 3 টাকা কমে বিক্রি হচ্ছে চাল। এছাড়া আমরা মাছ ও মাংসের বাজারে গিয়েছি এবং মাছ ও মাংসের বাজারের দাম কিন্তু স্থিতিশীলই রয়েছে, অর্থাৎ গত সপ্তাহের দামেই একই দামে বিক্রি হচ্ছে। কিন্তু নতুন যে বিষয়টি রয়েছে যে পেঁয়াজের দাম কিন্তু গত 3 সপ্তাহ ধরেই বাড়তি রয়েছে, অর্থাৎ 60 থেকে 65 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, অর্থাৎ 1 মাসের ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ খবরাখবর। বাজার পরিস্থিতি সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কারওয়ান বাজারে। ডলারের চড়া দামে একদিকে দিন দিন দেশের বাজারে বাড়ছে রিকন্ডিশন গাড়ির দাম, অন্যদিকে কমছে আমদানি। বিপরীতে দেশে অ্যাসেম্বলিং করা গাড়ির চাহিদা বাড়ছে। রাজধানীতে আয়োজিত 3 দিন ব্যাপী অটো শোতে অংশ নিয়ে কথা জানান খাত সংশ্লিষ্টরা। এদিকে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে পারলে সহজেই বাড়বে পরিবেশ বান্ধব ইভি গাড়ির ব্যবহার। দেশের বাজারে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো গাড়ি। আমদানিকারকদের সংগঠন বারবিডার তথ্য, ঊর্ধ্বমুখী ডলার মূল্যের চাপে কমেছে এ জাতীয় গাড়ির আমদানি। তবে বাজারে চাহিদা বাড়ছে নতুন গাড়ির, বিশেষ করে সিকেডি বা যন্ত্রাংশ আমদানি করার পর দেশে সংযোজন হওয়া গাড়ি। বৃহস্পতিবার বাংলাদেশ কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল আয়োজিত অটো শোতে এসব তথ্য জানানো হয়। ক্রেতা আছে তাদের কিন্তু অনেক এক্সপেকটেশন বেড়ে গেছে, কি কি সুযোগ সুবিধা আছে, অ্যাক্সেসরিজ আছে, এগুলো তারা বেশি যাচাই বাছাই করে। এখানে আমরা অলমোস্ট অ্যাট পারে আছি, এটা একটা আমাদের জন্য এক ধাপ আগিয়ে আছে। আমরা বিটুবিটা একটা বিগ ফ্যাক্টর, আমরা সেভাবে চুজ করি কারা ট্রেনিং করছেন, কারা বাইরে থেকে ট্রেনিং করছেন, ইভেন যারা বাইরের প্রতিষ্ঠান আসছেন তাদেরকে লোকাল কোম্পানির সঙ্গে বসিয়ে দেওয়া। বিক্রেতারা বলছেন রিকন্ডিশনের কাছাকাছি দাম, ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা পাওয়ায় ক্রমশ বাড়ছে নতুন গাড়ির বাজার। এই গাড়িটার প্রাইস অনেক কমেছে এখন আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল হওয়ার কারণে, যেটা আমাদের ইম্পোর্ট করলে আমাদের ডিউটির জন্য বা নানান ট্যাক্সেশনের কারণে অনেক প্রাইস হয়ে যায়। এদিকে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল বা ইভির প্রতিও আগ্রহ বাড়ছে ক্রেতার। শুল্ক হার কমানো ও চার্জিং সুবিধা বাড়াতে পারলে সামনের দিনে বাজারে বড় আকারে জায়গা দখল করতে পারবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 2024 ওভারঅল আমরা যে পরিমাণ চার্জ সেল করছি, লাস্ট 3 মান্থে আমাদের এটা 4 টাইমস হায়ার হয়ে গেছে। মার্কেট গ্রো হচ্ছে, গাড়ির নাম্বার বাড়তেছে। ইভি গাড়িটা কিন্তু আপনার অনেক দিক দিয়ে সুবিধা, এটা ব্যাটারিতে চলে, ইউজার ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মোটর গাড়ি নিয়ে বাংলাদেশে আয়োজিত এই 18তম প্রদর্শনীটি শেষ হবে আগামী শনিবার রাত 8:30টায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়, সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন সবাই। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে।
তীব্র গরম, এই তীব্র গরমকে মানিয়ে নিয়ে কিন্তু কক্সবাজারে টানা যে ছুটি চলছে সেই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক যারা আনন্দে মেতে রয়েছেন। আমরা সকাল থেকে যে দেখতে পাচ্ছি প্রতিটি পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি এই 3টি পয়েন্ট দিয়ে দলে দলে পর্যটকরা নামছে। এখন যে তাপমাত্রা যেমন বাড়ছে ঠিক তেমনি মানুষের উৎপাতও যেমন বাড়ছে। ঠিক আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলের ঢেউ, তাপমাত্রা যেমন ঢেউর যে উত্তাপ বাড়ছে সেই উত্তাপের মাঝেও কিন্তু পর্যটকরা তারা আনন্দ করছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে যে প্রশান্তি নোনা জলের যে সেই প্রশান্তির খুঁজে কিন্তু পর্যটকরা নেমে পড়েছেন। আমরা লক্ষ্য করছি পর্যটকরা ঢেউয়ের সঙ্গে তারা ঢেউয়ের বাধা ডিগিয়ে সমুদ্র স্নান করছে, পাশাপাশি যে টিউব রয়েছে সেই টিউবে করে গা ভাসিয়ে তারা আনন্দ করছে। আবার অনেকেই দেখতে পাচ্ছি যে জ্যাডিস্কি রয়েছে, সে জ্যাডিস্কি যুগে কিন্তু বিশাল বিশাল ঢেউকে বাঁধা পেরিয়ে নোনা জলের যে নীল জলরাশি সেই জলরাশি দেখছে। অন্যদিকে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতেও লক্ষ্য করছি অনেকে বালু চড়ে, বালু নিয়ে পরিবার নিয়ে বালু নিয়ে খেলা করছে, পাশাপাশি ছবি তুলছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আবার যারা পর্যটকরা রয়েছেন তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করার জন্য এখানে ফটোগ্রাফার রয়েছে। সৈকতের 3টি পয়েন্টে প্রায় 600 থেকে 700 ফটোগ্রাফার রয়েছে। ফটোগ্রাফাররাও কিন্তু তারা ছবি তুলছেন। তারা বলছেন যে বিপুল সংখ্যক পর্যটক মহান মেয়া দিবস এবং পাশাপাশি সাপ্তাহিক ছুটি দিনে যে টানা 3 দিনের ছুটি, এই 3 দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের লাখেরও বেশি পর্যটক সমাগম এবং সেই পর্যটকের সমাগমকে কেন্দ্র করে যারা এখানে ব্যবসায়ী রয়েছে, হকার থেকে শুরু করে শামুক, ঝিনুক, শুটকি ব্যবসায়ী সবাই খুব ভালো ব্যবসা করছে সেই বিষয়টি বলছে। তবে আমরা লক্ষ্য করছি যে হোটেল মোটেল জোন যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, 5 শতাধিক হোটেল মোটেলে একটি কক্ষও খালি নেই। যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে সেক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটকে ভরে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ হোটেল মোটেলগুলো। সবখানে আনন্দ উৎসব চলছে। আর যেহেতু বিশেষ করে সাগরের যে উত্তাপ, ঢেউয়ের যে উত্তাপ সেটি বেড়েছে, তার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি সকাল থেকে লাইফগার্ড কর্মীরা তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে। প্রতিটি পয়েন্টে যেখানে 3টি টাওয়ার রয়েছে সেখানে 4টি টাওয়ার করা হয়েছে, পাশাপাশি লাল হলুদ পতাকা টাঙিয়ে পর্যটকদের সচেতন করা হচ্ছে। সচেতন করলেও কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক পর্যটক সেই সচেতনতা মানছে না এবং তারা নেমে পড়ে অনেকেই ঢেউয়ের বাঁধা ডিঙিয়ে অনেক দূরে চলে যাচ্ছে। আবার পরবর্তীতে তাদেরকে রেস্কিউ বুট দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এভাবে কিন্তু পর্যটকদের আনন্দ যেমন থামছে না, ঠিক তেমনি দুর্ঘটনা এড়াতে যেমন প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমরা লক্ষ্য করছি ট্যুরিস্ট পুলিশও রয়েছে, তারা প্রতিটি বক্সে অবস্থান নিয়ে পর্যটকদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়ার সেটি দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে পর্যটকরা অনেকে এসে বাচ্চা হারিয়ে ফেলছে। হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে দিচ্ছে লাইফগার্ড কর্মী থেকে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা সর্বদা সচেতন রয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবছর প্রায় 5 লাখ মেট্রিক টন আলু হিমাগারের বাইরে। তাই অহিমায়িত ঘরে আলু সংরক্ষণের কদর বেড়েছে। জেলায় 25 থেকে 30 মেট্রিক টন করে ধারণ ক্ষমতার 21টি মডেল সরকারিভাবে তৈরি করা হয়েছে। তবে এই সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। খোলা আকাশের নিচে জমিতে এখনো আলুর স্তূপ। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও দরপতন আর হিমাগার সংরক্ষণে জায়গা না পেয়ে বিপাকে কৃষক। প্রায় 5 লাখ মেট্রিক টন আলু হিমাগারের বাইরে, তাই অনেকে সস্তায় বিক্রি করছেন আলু। এমন পরিস্থিতিতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই অহিমায়িত মডেল ঘরে অন্তত 4 মাস মানসম্মতভাবে আলু সংরক্ষণ করার সুযোগ বড় আশীর্বাদ। কৃষক নিজ বাড়িতে স্থাপন করেছে ঘর। প্রায় 2 লাখ টাকা খরচায় 15 থেকে 20 বছর ব্যবহারযোগ্য এসব মডেল সংরক্ষণাগার উঁচু ও খোলা এবং আংশিক ছায়াযুক্ত স্থানে নির্মাণ করা হয়েছে। কিন্তু এই প্রযুক্তির ঘর প্রয়োজনের তুলনায় কম। বিদ্যুৎ খরচ হয় না, যাতায়াত খরচ হয় না, খুব সহজে এটার মধ্যে আলু রাখার জন্য খুব ভালো একটা পদ্ধতি। আলু শুকনা থাকে, আলু গাটে না। কৃষি বিভাগ বলছে অহিমায়িত মডেল ঘরের সংখ্যা বাড়ানো জরুরি। এতে হিমাগার ভিত্তিক সিন্ডিকেট ভাঙা সহায়ক হবে। যারা বড় কৃষক আছে তারা যদি এটা করে ফেলে তাহলে হয়তো তাদের যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির যে বিষয়টা এটা নিশ্চিত করা যাবে এবং কৃষক ভালো থাকতে পারবে। জেলায় প্রান্তিক কৃষকদের সরকারিভাবে 21টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
1.5 জমির উপর বাঁশ, কাঠ এবং টিন দিয়ে নির্মাণ করা এই ঘরে 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। মুন্সিগঞ্জের কাটাখালী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম আবারও বাড়তে শুরু করেছে। লাগাতার দাম বেড়ে $97,244 ঠেকেছে বিটকয়েনের দাম। এছাড়াও বাড়ছে ইথার, বাইন্যান্স সহ অধিকাংশ ক্রিপ্টোকারেন্সির দাম। লাগাতার পতনের মুখে থাকা ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2.51%। শুক্রবার সকালে প্রতিটি মুদ্রা বিক্রি হয়েছে $97,244। বেড়েছে আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দাম। সপ্তাহ ব্যবধানে 3.41% বেড়ে এই মুদ্রা বিক্রি হচ্ছে $1,848। দাম বেড়েছে বাইন্যান্সেরও। সপ্তাহ ব্যবধানে 0.2% বেড়ে প্রতিটি মুদ্রা বিক্রি হচ্ছে $600। এদিকে $150.70 বিক্রি হচ্ছে সোলানা, তবে তা আগের সপ্তাহের তুলনায় 0.07% কম। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই এবার দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবারের নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে চীনের মতো দেশগুলোতে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরও কঠোরভাবে বাস্তবায়িত হয়েছে। 3 দফা পরোক্ষ বৈঠকেও সমাধান হয়নি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উত্তেজনার। আগামী শনিবার রোমে হতে যাচ্ছে 4র্থ দফার বৈঠক। এর আগেই ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যালের অবৈধ বাণিজ্যর অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। বুধবার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, ইরানের সঙ্গে শত শত কোটি ডলারের পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত 4 বিক্রেতা এবং 1 ক্রেতাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীন সহ অন্যান্য দেশের সঙ্গে ইরানের অবৈধ বাণিজ্য বন্ধে প্রেসিডেন্ট অঙ্গীকারবদ্ধ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে পেট্রোলিয়াম বাণিজ্যে জড়িত থাকায় সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরান ভিত্তিক 7 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া তালিকায় 2টি বাহনও রয়েছে। তবে নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। যে কোনো মূল্যে দেশটির পারমাণবিক অর্জন ঠেকাতে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানকে বশে আনার পন্থা কেবল 2টো, হয় বল প্রয়োগ নইলে চুক্তি করা। আর পশ্চিমাদের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অনুমোদিত মাত্রার চেয়ে বৃদ্ধি করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তেহরান সবসময় বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সবসময়ই শান্তিপূর্ণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে ব্যাপকভাবে কমেছে বিদেশি ঋণ অনুদানের প্রতিশ্রুতি। ভাটা পড়েছে অর্থ ছাড়েও সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা। সংস্কার সুপারিশ কিছুতেই থামছে না পুঁজিবাজারের পতন। 6 মাসের সর্বনিম্নে নেমেছে ডিএসইর প্রধান সূচক। বেহাল দশা দৈনিক লেনদেনেও। এবং আবার ঊর্ধ্বমুখী মুরগির বাজার। চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। স্বস্তি ফিরছে চালে, কেজিতে কমেছে 7 থেকে 10 টাকা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গী থাকুন সময়।